প্রিয় দেবীগঞ্জবাসী, এখানে উপস্থিত হয়েছেন আলেম ওলামা, তরুণ সমাজ, দেবীগঞ্জের কৃষক, ব্যবসায়ী ভাইয়েরা, আশেপাশে যারা শুনছেন এবং বিশেষত হিন্দু ভাইয়েরা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের একটা পথসভা। তো যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা কেন আজকে এখানে উপস্থিত হয়েছি, এটার উদ্দেশ্যটা হলো 2024-এ আমরা একসাথে সবাই রাজপথে ছিলাম এবং আজকে 2026-এ এসে কোন নেতা নাই আজকে এখানে। আমাদের একটাই পরিচয়। আজকে এখানে অনেক বিএনপি ভাই উপস্থিত হয়েছেন, অনেক জামাতের ভাই উপস্থিত হয়েছেন। আমাদের আজকে একটাই পরিচয়, আমরা দেবীগঞ্জবাসী। আমরা দেবীগঞ্জের কি কি বিষয়ে উন্নয়ন করা যায়, দেবীগঞ্জকে বাংলাদেশে কিভাবে ভালো করা যায়, এই বিষয়ে কয়েকটা কথা বলবো। প্রথমত যে বিষয়টা, 2024-এ রংপুরের একজন ছাওয়াল শহীদ আবু সাইদ, নাম শুনেছেন আপনারা? উনি গুলির বুকে জীবন দিয়েছিল। কেন দিয়েছিল? কেউ বলতে পারবেন কেন দিয়েছিল? দিয়েছিল বাংলাদেশের 17 বছরে যে নির্যাতন চালানো হয়েছিল, মানুষের উপরে যে অন্যায় চাপিয়ে দেওয়া হয়েছিল, তরুণ প্রজন্মের যারা চাকরি কেড়ে নিয়েছিল, আমাদের আলেম সমাজের যারা দাঁড়িয়ে করে টান দিয়েছিল, যারা হিন্দু ভাইদের জমি দখল করেছিল, যারা শেয়ার মার্কেট লোপাট করেছিল, তাদেরকে খেদানোর জন্য, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়ন করার জন্য আবু সাইদের মতো প্রায় 1400 আমাদের ভাই শহীদ হয়েছেন। সেখানে হিন্দু ছিল, মুসলমান ছিল, খ্রিস্টান ছিল, নারী ছিল, শ্রমিক ছিল, সবজি বিক্রেতা থেকে শুরু করে বড় লোক, সব ধরনের মানুষ ছিল। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি সেই মানুষগুলোর জন্য দোয়া করার জন্য। সেই মানুষগুলা কি নিজের জন্য জীবন দিয়েছে নাকি আমাদের জন্য জীবন দিয়েছে? আমাদের ভবিষ্যতের জন্যই তো জীবন দিয়েছিল। তাহলে সেই ভবিষ্যৎটা কি? আমাদের ভবিষ্যৎ হলো দেবীগঞ্জে এখানে আপনারা যারা অসুস্থ মানুষ আছেন, পকেটে অনেক টাকা নাই, বড় বড় হসপিটালে চিকিৎসা করাইতে পারেন না। আমরা বলেছিলাম যে আবু সাইদ রক্ত দিয়েছিল, প্রত্যেকটা উপজেলা যে হেলথ কমপ্লেক্স আছে সেখানে হলো ডাক্তার থাকতে হবে, নার্স থাকতে হবে, ঔষধ থাকতে হবে, ভালো করে আমাদের চিকিৎসা দিতে হবে। কিন্তু এখন যে অবস্থা, ডাক্তার থাকলে নার্স থাকে না, নার্স থাকলে ডাক্তার থাকে না, ওষুধ থাকতে হলে নার্স থাকে না, ভিতরে যাইলে পানি পড়ে, খুবই ওয়াশরুম গুলা বিশ্রী, খুবই বাজে অবস্থা না? তো 2 বছর হয়ে গেছে, আমরা বাংলাদেশটা পরিবর্তন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম, আপনাদের অনেক সন্তান আছে যারা ভালো চিকিৎসা ব্যবস্থা পায় না, আপনাদের অনেক সন্তান আছে ভালো শিক্ষা ব্যবস্থা পায় না। আপনার সন্তান যদি ভালো করে পড়াশোনা করতে পারে তাহলে ভালো একটা চাকরি পাবে। যদি ভালো চাকরি পায় তাহলে আপনার প্লেটে আইনা হলো মাংস তুলে দিতে পারবে, আপনার জন্য নিয়ে আসতে পারবে যে বাবা তোমার জন্য আমি ফল নিয়ে এসেছি। সন্তানের জন্য নিয়ে আসতে পারবে যে মা আমি তোমার জন্য জামা নিয়ে এসেছি। কিন্তু বর্তমানে এখানে অনেক শ্রমজীবী মানুষ আছেন, অনেক কষ্ট করে কয়টা টাকা ইনকাম করেন, বউয়ের জন্য কিনলে বাবার জন্য কিনতে পারেন না, বাবার জন্য কিনলে ছেলের জন্য কিনতে পারেন না। বাসায় যায় বকা খান, বাইরে যাইলে বকা খান বন্ধু বান্ধবের কাছে, দোকানে যাইলে হলো বাইকা টাকা নাই। তো যেই ব্যবস্থাটা আছে এই ব্যবস্থাটা আমরা বাংলাদেশে পরিবর্তন চেয়েছিলাম। এই পরিবর্তনের স্বপ্ন যাত্রা নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। আমরা চাই দেবীগঞ্জে শিক্ষা ব্যবস্থা ভালো হবে, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে। এইখানে একটু আগে এক ভাই আমাকে বলে গিয়েছেন দেবীগঞ্জে ইকোনমিক জোন করার কথা। আপনি বলছেন হ্যাঁ এখানে হলো মেডিকেল করার কথা, কিন্তু দুইটারই কোনো দেখা নাই। যদি দেবীগঞ্জে একটা ভালো মেডিকেল হয় তাহলে সবাই আমরা ভালো চিকিৎসা নিতে পারবো না? সেখানে কি শুধু সেটা বিএনপি চিকিৎসা নিবে নাকি জামাত নিবে নাকি এনসিপি নিবে? সবাই ভালো চিকিৎসা নিতে পারবে। দেবীগঞ্জে যদি ভালো ইকোনমিক জোন হয়, এই যে অনেক তরুণ প্রজন্ম এখানে মুখে হতাশার চাপ,
চাকরি নাই। তাহলে এবং মা বাবার মুখেও হতাশার চাপ, ছেলে বড় হয়ে গিয়েছে 25 বছর, এখন একটা চাকরি জোগাড় করতে পারে নাই, বিয়েও করতে পারে নাই, বাচ্চা কবে হবে ওইটা তো দূরের কথা। তাহলে এই বাংলাদেশটা কখন পরিবর্তন হবে? স্বাধীনতার 71 সালে যখন আমরা স্বাধীন হয়েছিলাম এই বাংলাদেশ, আমাদের কথা ছিল আমরা একটা উন্নত বাংলাদেশ হব। এরপরে সরকারের পরে সরকার পরিবর্তন হয়। 2400 আমাদের ভাইরা রক্ত দিয়েছিল যে বাংলাদেশ পরিবর্তন হবে, কিন্তু 24-এর আন্দোলনের পরে আমরা যেখানে পরিবর্তনের স্বপ্ন গুনছিলাম, সেখানে আমাদের কিছু ভাই ট্রাক স্ট্যান্ডে গিয়েছে চাঁদাবাজি করার জন্য। 24-এর আন্দোলনের পরে যখন আমরা স্বপ্ন গুনছিলাম যে আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ বানাবো, সেখানে আমাদের কিছু ভাই গিয়েছে হিন্দুদের জমি দখল করার জন্য। 24-এর পরে আমরা স্বপ্ন দেখেছিলাম যে ব্যবসায়ী ভাইরা হলো 15 বছর ব্যবসা করতে পারে নাই ছাত্রলীগ যুবলীগের অত্যাচারে, নতুন করে স্বপ্ন দেখেছে যে আমার সন্তান জীবন দিয়েছে, এখন আমি কিছু ব্যবসা বাণিজ্য করে জীবনের একটা ঘর বানাবো, ছেলে সন্তানকে ভালো পড়াশোনা করাবো। সেই ব্যবসায়ী দোকানের মধ্যে এই চামচার দল, বাটপাড়ের দল হাত বসিয়েছে, আমাকে আজকে রাত্রের মধ্যে চাঁদার টাকা পরিশোধ করতে হবে। কি দুর্ভাগ্য আমাদের। এবং এরা তো বিদেশ থেকে আসে নাই, যারা এই চাঁদাবাজিগুলো, সন্ত্রাস, দুর্নীতি, টেন্ডারবাজি আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতেছে, এরা কি আপনারই পার্শ্ববর্তী ভাই বেড়াদার না? এরা গত 17 বছর কই ছিল জানেন? আপনাদের এদিকে পাট খেত আছে, পাট খেতে পালায়া ছিল, ধান খেতে পালায়া ছিল। 17 বছর পরে মাথা উঁচু করছে আবু সাঈদের রক্তের উপর দিয়ে। বাংলাদেশের এদের ক্ষমতার পরিবর্তন হয়েছে, এদের স্বভাব বা খাসলত পরিবর্তন হয় নাই। দেবীগঞ্জবাসী, আপনারা ঐক্যবদ্ধ হন। যারা সমাজের বিরুদ্ধে, যারা আপনার ভাগ্য নিয়ে খেলা করে, যারা আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চায় না, তাদের জন্য আপনারা লাঠি প্রস্তুত করেন। যদি কথায় কাজে না হয়, সোজা আঙ্গুলে ঘি না উঠে, তাহলে ঘি কিভাবে উঠাইতে হবে এটা তো আপনাদের জানা আছে না? এদেরকে আর সুযোগ দেওয়ার টাইম নাই। আমরা অনেক ধৈর্য ধারণ করেছি। আপনারা সবাই ভোট দিতে গিয়েছেন, আমাদের 2টা ভোট দিয়েছি আমরা। একটা ভোট ছিল যে বাংলাদেশে সংস্কার হবে, যে বাংলাদেশে আওয়ামী লীগের বিচার হবে। কিন্তু ভোটের পরে এই ভাইয়েরা বলল যে আমরা তখন ক্ষমতার জন্য ভোট চেয়েছিলাম, ক্ষমতার জন্য সংস্কারের কথা বলেছিলাম, এখন আর বাংলাদেশে সংস্কারের প্রয়োজন নাই। যদি বাংলাদেশের সংস্কারের প্রয়োজন না থাকে, তাহলে আমরা বলবো বাংলাদেশও আপনাদের ক্ষমতায় থাকার আর প্রয়োজন নাই। এরা হলো বাংলাদেশে অটো পাস করতে চাচ্ছে, জনগণের কোনো কল্যাণ করবে না, মেডিকেল বানাবে না, স্কুল বানাবে না, রাস্তা বানাবে না, শুধু হলো চেম্বারে বসে বসে খাবে আর জনগণকে বলবে আমাকে অটো পাস করিয়ে দাও, আমি তোমার উপরে গাদ্দারি করতে চাই। এরা হলো মীর জাফরের বংশধর। একটা সময় ব্রিটিশরা বাংলাদেশে নিপীড়ন করেছিল, সেই ব্রিটিশদেরই বংশধর এরা। এরা কখনো হলো বিএনপিতে ঢুকে, কখনো জামাতে ঢুকে, কখনো এনসিপিতে ঢুকে, বিভিন্ন ভাবে এরা হলো খোলস পাল্টায়। এদের খোলসের একটাই পরিচয়, এরা হলো সন্ত্রাস। সকল দল মত নির্বিশেষে এদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। আমরা বলি না বিএনপি সব লোক খারাপ, সব লোক কি খারাপ? জামাতের সব লোক খারাপ না, কিন্তু কিছু লোক আছে আওয়ামী লীগ থাকলেও এরা 2 নাম্বারি করে, জামাত থাকলেও 2 নাম্বারি করে, বিএনপি থাকলেও 2 নাম্বারি করে। এই সব 2 নাম্বার লোকদেরকে আমাদের খুঁজে বের করতে হবে। যদি এরা বাংলাদেশের মানুষের পক্ষে না দাঁড়ায়, হেদায়েতের পথে না আসে, সংশোধন না হয়,
তাহলে প্রথমে আমরা তাদেরকে জেলে দিয়ে সংশোধনের ব্যবস্থা করব। এরপর যদি খাসলত পরিবর্তন না হয়, তাহলে কিভাবে খাসলত পরিবর্তন করতে হয় এটা দেবীগঞ্জবাসী খুব ভালো করে জানেন ইনশাআল্লাহ। আমরা অনেক ধৈর্য ধারণ করেছি, আজকে কথা বেশি বলবো না। এখানে অনেক নারী আছেন, অনেক সন্তান আছেন। আমার একজন সন্তান আছে 2 বছর বয়সী। আমি হাড়ে হাড়ে বুঝি একজন মা 10 মাস 10 দিন পেটে সন্তান ধারণ করে, তারপরে তাকে জন্ম দেয়, তাকে স্কুলে নিয়ে যায়, কত যে কষ্ট তার জন্য। সেই মায়ের হলো জাতকে তারা অসম্মান করে, রাস্তায় যাওয়ার স্কুলের সময় মেয়েদেরকে কটু কথা বলে, হ্যারাস করে, কোথাও গেলে মেয়েরা নিরাপদ থাকে না। এই যে মায়েরা কত কষ্ট করে সন্তান জন্ম দেন, মায়েদের হসপিটালে গেলে একটা পুষ্টি থাকে না, ভালো ভ্যাকসিন দেওয়া হয় না। তাহলে যদি এই সন্তান যদি ভালো না হয়, আমাদের দেখতে পাচ্ছেন না অনেকের অটিস্টিক সন্তান হচ্ছে। এগুলো কেন হচ্ছে জানেন? কারণ সরকারের ব্যবস্থাপনা নাই। সে ভালো পোলিও পায় না, ভালো চিকিৎসা ব্যবস্থা পায় না। একজন মা বাংলাদেশে একজন সন্তান দেওয়া মানে একটা জাহান্নামের মধ্যে দিয়ে তাকে যাইতে হয়। এটা আপনারা প্রত্যেকে দেখছেন না যারা এখানে বিয়ে করেছেন। এই যে এখানে যারা তরুণ প্রজন্ম আছে, পড়াশোনা শেষ করেছে, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, একটা চাকরির ব্যবস্থা করতে পারে না। আমি উত্তরবঙ্গে ঘুরে উত্তরবঙ্গের প্রেমে পড়ে গিয়েছি। এত সুন্দর এলাকা, এত তরুণ প্রজন্ম, সরকার শুধু ফ্যাক্টরি স্থাপন করে দিলে হয়, সবাই এখানে লাইন ধরবে কাজ করার জন্য। বাংলাদেশের উন্নয়নকে ঠেকায় রাখতে পারবে? কিন্তু বাজেট হয় 10 কোটি টাকা। এই চোর বাটপারের দল 9 কোটি টাকা খেয়ে বসে থাকে, 1 কোটি টাকার জায়গা কিনে ওই জায়গাতে আবার নিজের একটা হলো দোকান খুলে বসে থাকে, পুরো 10 কোটি টাকায় মাইরা দেয়। তারপরে হলো ইয়াবা ব্যবসা করে। ধরেন আপনারা শিয়াল চিনেন তো? শিয়ালের কাছে কি মুরগি বাগা দেওয়া যায়? শিয়াল কি করে? খেয়ে ফেলে। এখন বাংলাদেশের আইন শৃঙ্খলা দেখার জন্য আমরা একজনকে দায়িত্ব দিয়েছি। উনি নিজেই তার মন্ত্রণালয়ের স্টিকার দিয়ে হলে ইয়াবা চালান করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর এটাতে মন্ত্রণালয় দায়িত্ব আছেন, নাম কি জানেন? শিলং সালাউদ্দিন। এই শিলং সালাউদ্দিন 2 দিন আগে সংসদে আইন পাশ করলো, কেউ যদি মাদকের চোরা চালান করে তার হলো মৃত্যুদণ্ড। 2 দিন পরে কক্সবাজার দিয়ে একটা গাড়ি আসতেছে, যেটাতে একটা পুরো গাড়ি হলো ইয়াবা বোঝাই, ওই গাড়ির মধ্যে স্টিকার লাগানো আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুঝছেন তো বাংলাদেশে? তাহলে আমরা কোথায় মুরগি বাগা দিছি? শিয়ালের কাছে মুরগি বাগা দিছি। এই শিয়ালদের থেকে আমাদের মুরগি রক্ষা করতে হবে। আপনাদের সন্তানরা পরীক্ষা ওই যে আফ্রিকা অঞ্চলে যে কোন ঔষধ কাজে দিবে, ইঁদুর দিয়ে পরীক্ষা করা হয়, বিভিন্ন প্রাণী দিয়ে টেস্ট করা হয়, তারপরে এটা মানুষ খায়। তো বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা কেমন হবে? একবার হলো ক্লাস 5-এ হলো টেস্ট করে, একবার ক্লাস 8-এ করে, একবার হলো ক্লাস 10-এ করে। এবার এইভাবে পরীক্ষা দিবা, পরের বার অন্যভাবে দিবা, এর পরের বার অন্যভাবে দিবা। শিক্ষার্থীদের জীবন বিপর্যস্ত করে দিয়েছে তারা। শিক্ষার্থীরা কি ল্যাবের প্রোডাক্ট যে তাদেরকে প্রতি বছর পরীক্ষা করা হবে? পরীক্ষা চালাইতে হলে আগে মন্ত্রী এমপিদের সন্তানদের উপরে ল্যাব টেস্ট চালাইতে হবে। নিজের ছেলে সন্তানকে বিদেশে পাঠিয়ে এখানে যারা আমার খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, যারা অনেক কষ্টে বাংলাদেশের এই মাতৃভূমির মায়ায় পড়ে থাকে, এই দেশ ছাড়ে না, সেই মানুষগুলাকে তারা প্রতিনিয়ত প্রতারণার শিকার করে যাচ্ছে। এখানে অনেকে বিদেশে যান, বিদেশে যাইতে হলে গ্রামের মধ্যে করে বাংলাদেশের বিদেশে যায়। 100 জন রওনা দেয়, 90 জন হলে পথে মারা যায়। যেই 10 জন গিয়েছে সেই 10 জন বাংলাদেশে টাকা পাঠায়। ওই 10 জন যাওয়ার সময় যেই ধরনের হয়রানি তারা বিমানবন্দরে তারা করে,
আমি নেপালের লোকদেরকে দেখেছি বিদেশে যায় 1 লাখ টাকা করে সৌদি আরবে, আর বাংলাদেশের লোক যাইতে হলে 10 লাখ টাকা প্রয়োজন হয়। বাকি এই 9 লক্ষ টাকা কার পকেটে গেলে এদের পকেট ধরে আমাদের পান দিতে হবে। ইসলামী পাইছে নাকি আমাদের সাথে? এরা কি পাইছেটা আমাদের সাথে? যা ইচ্ছা আমাদের সাথে তারা করবে, আর আমরা হলো ঘরে লুকাইয়া বসে থাকবো। আমরা যদি আবু সাইদের উত্তরসূরি হয়ে থাকি, এদের বিরুদ্ধে আবার রাস্তায় আমাদেরকে নামতে হবে। আমাদের শরীরে আবু সাইদের রক্ত আছে, আমাদের শরীরে শহীদ ওয়াসিমের রক্ত। যেই রক্তের আমরা শপথ দিয়ে বলেছি যে তোমরা আমাদের সাথে টাকার লোভ দেখাও। এই যে একটা আছে না রাশেদ খান, হ্যাঁ কি নাম তো রাশেদ খান নাকি? এটা কয়েকদিন দেখলাম পাগলামি করেছে। তা আমি বলছিলাম যে শীত মাস আসে নাই, শীতটা আসলে না পাগল চেতে, পাগল চেতলো কেন? পরে খোঁজ পাইলাম আজকে হলো পাগলামি করেছে এই জন্য, একটা পদ বা পোস্ট পাওয়ার জন্য। তাকে নাকি একান্ত সচিব দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী ধরেন আপনার একটা একান্ত সচিব রেখেছেন যে হলো উৎপাত, বিভ্রান্ত, পাগল। তো তারেক রহমানের কি এত আকাল করছে যে রাশেদ খানকে হলো তার একান্ত সচিব দিতে হবে? হ্যাঁ, এই আরেকটা আছে যে আপনাদের এগিয়ে অতিথি পাখি আসে, হ্যাঁ জাহাঙ্গীরনগরে গেলে অতিথি পাখি দেখা যায়। এই যে নুরুল হক নূর, এইসব বিএনপির মধ্যে অতিথি পাখি গিয়েছে। আরেকটা আছে আমার বড় ভাই জুনায়েদ সাকিব, এরা আগে বড় বড় কথা বলতো, টকশো করতো। এখন এদেরকে বাড়তে দিয়া টকশোটা খুঁজে পাওয়া যায় না, সংসদও খুঁজে পাওয়া যায় না, কারণ মাল যা কামানোর কামায় নিছে। তো জনগণের আপনারা সাপোর্ট দেওয়াতে এরা বাংলাদেশের মানুষের সামনে পরিচিত হয়েছে। পরিচিত হয়ে জনগণকে বলেছে ভাই তোরা আমার গুনার টাইম নাই, আমার এখন হলো তারেক রহমান আছে, তার পকেটে গিয়েই বাংলাদেশের বিরুদ্ধে আমি কথা বলবো, সে আমাকে যেটা দেয় ওটা নিয়ে বসে থাকবো। আমরা তোমাদের বলি বাংলাদেশের মহিলারা তোমাদের জন্য ঝাড়ু প্রস্তুত করে রেখেছে, আসলে ঝাড়ু পিটানি দেওয়া হবে জনগণের সাথে গদ্দারি করার জন্য। যারা আবু সাইদের রক্তের সাথে বেইমানি করেছে তাদেরকে আমরা বাংলাদেশে উচিত শিক্ষা দিতে হবে। শেষ কথা যেটা, ওরা আমাদেরকে ভয় দেখায়, বলে যে রাজনীতিতে রয়েছে হয়ে বলতে হবে। রাজনীতি মানে একটা ডিপ্লোমেসি, অনেকভাবে বুঝায় যে এটা একটা সিস্টেম। এই সিস্টেম হলো আমরা ভিতরে ভিতরে সবাই 2 নাম্বারই করব, জনগণের সামনে যাই হুজুর হয়ে থাকবো, এবং এই ভিতরে ভিতরে গুলা সবগুলাই কিন্তু পচা মাল। তো আমি একবার এক রাজনৈতিক মিটিং থেকে বের হয়ে মিটিং এ যে কথা হয়েছে এটা মিডিয়ার সামনে বলে দিছি। তো এক রাজনীতিবিদ আমার ফোন দিয়া বলে তুমি তো রাজনীতি করতে পারবা না। আমি বললাম ভাই কেন? বড় রাজনীতিবিদ বললো মিটিং এ যেটা বলে এটা জনগণের সামনে বলা যাবে না, জনগণের সামনে গিয়ে একটা হুজুর ব্যাস ধরতে হবে, ওইখানে ভালো ভালো কথা বলতে হবে, আমরা বাংলাদেশের এটা চাই, বাংলাদেশের ওইটা চাই, আর ভিতরে হলো আমাদের ভাগ্য টড়াই করে নিতে হবে। তা আমি বললাম ভাই আমি আপনার এত কঠিন জটিল অঙ্ক আমি বুঝি না, আপনি ভিতরে যেটা বলছেন, মনের ভিতরে যেটা, আমি বাহিরে এটা বলবো। আপনি আমাকে খারাপ বলতে পারেন, কারণ আমি জনগণের, যেই জনগণ বিশ্বাস করে আমাদের কাছে এসেছে, আমরা তাদের সাথে গাদ্দারি করতে পারবো না। আর যদি ভয় দেখান তাহলে আমরা কাউকে ভয় পাই না, আমরা একমাত্র কাকে ভয় পাই? আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ভয় পাই না। তো যদি আমরা 2 নাম্বারি কাজ না করি, দুর্নীতি না করি, সন্ত্রাসী না করি, আল্লাহ ছাড়া কাউকে ভয় না পাই, তাহলে জনগণের যে দুঃখ কষ্ট আছে সেই কথাটা বলাই তো আমার নৈতিক দায়িত্ব। এই নৈতিক দায়িত্ব থেকে আমাদেরকে কেউ সরাইতে পারবে না। আমরা আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আজকে এখানে কেউ বিরিয়ানির জন্য আসেন নাই, কেউ টাকার জন্য আসেন নাই, এসেছেন যে আমাদের সন্তানগুলো আমাদের জন্য কাজ করতেছে, এদেরকে এক নজর দেখে আসি। যদি এদের দ্বারা বাংলাদেশের কিছু পরিবর্তন হয়, এদেরকে তো আমি টাকা দিতে পারি না, পয়সা দিতে পারি না। এই ছেলেগুলো তো 2 নাম্বারি চাঁদাবাজি 2 নাম্বারি করে হলো টাকা ইনকাম করে নাই, আমার পকেটের টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে হলো আজকে তাকে আমি সাপোর্ট দিয়ে আসবো। এই জন্য আপনারা আসেন নাই। কিন্তু এই ভালোবাসার উপরে দাঁড়িয়ে যদি আজকে রাশেদ খান, জুনায়েদ সাকিব, নুরুল হক নূর এই ধরনের ঝাড়ু পিটা পার্টির মতন আমরা হয়ে যাই, তাইলে এটা কি আপনার আমি
ভরসাটা রাখলাম না তো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের পাশে থাকবো, এই কমিটমেন্ট দিয়ে গেলাম। এই যারা অতিথি পাখি, নুরুল হক নূর, গাদ্দারদের চিনে রাখবেন, জুনায়েদ সাকিব, রাশেদ খান, এদের পক্ষ দেখে আপনাদেরকে প্রতারিত করে আজকে এরা ক্ষমতার পিছনে গিয়েছে। এরা বাংলাদেশের আবু সাঈদের রক্ত ভুলে গিয়েছে, সংস্কার ভুলে গিয়েছে, 1400 লোকের জীবন তারা ভুলে গিয়েছে। আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি, আমরা আপনাদের সাথে বেঈমানি করব না। অবশ্য রাজনীতি করাটাও কঠিন হয়ে গেছে, দুই দিন পরে যদি আমিও এমন হয়ে যাই। শহীদ ওসমান হাদির এই যে ব্যানার নিয়ে এসেছে, আজকে সরকার গঠনে কয় মাস হয়েছে ভাই? আপনারা তো পার্লামেন্টে আছেন, 5 মাস হয়েছে। এই 5 মাসে কি শহীদ ওসমান হাদিবের হত্যাকাণ্ডের বিচার করা যাইতো না? সরকার বিচার করে না কেন? আমরা তো খুঁজে দেখব সরকারও জড়িত আছে কিনা, এর জন্যই তো সরকার বিচার করতেছে না। স্লোগান দিয়ে আমি শেষ করব। বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। জাস্টিস জাস্টিস। আমি বলবো টেন্ডারবাজে সরকার, আপনারা বলবেন আর নাই দরকার। ঠিক আছে, বলতে পারবেন? টেন্ডারবাজের সরকার, খুনিদের সরকার, আর নাই দরকার। চাঁদাবাজির সরকার, আর নাই দরকার। ভারতীয় সরকার, আর নাই দরকার। এই দরকারটা কিভাবে বাদ দেবেন? আগামী স্থানীয় নির্বাচনে কঠিন করে যেই বিএনপির সিল থাকবে তার বিরুদ্ধে একটা ভোট দিয়ে আসবেন, দেখবেন অর্ধেক এমনি মাজা ভাঙ্গা সাইজ হয়ে যাবে। পারবেন না সবাই? আমরা এখানে একজন প্রতিনিধি দিচ্ছি, মানে নির্বাচনে দাঁড় করাচ্ছি পৌরসভাতে। কই ভাই আছেন? কই? এই যে ভাই মাসুদ ভাই আছে। এই মাসুদ ভাই কি কোনো চাঁদাবাজি করছে এলাকায়? কেউ একজন বলেন তো। তাহলে এখনই প্রার্থীতা বাতিল করা হবে। কই পাওয়া যায় না তো। সন্ত্রাসী করেছে? মাসুদ ভাই থেকে এখানে যদি আরো একজন দাঁড়াইতে চান যে আমি আরো সাহস করে এখানে দাঁড়াইতে চাই, তাহলে আসেন, এখনই মাসুদ ভাই প্রার্থীতা ক্যান্সেল করবে। উনি রাজি আছে, আমাদের এই সৎ সাহস আছে। ইলেকশন পর্যন্ত যদি মাসুদ ভাই কোনো খারাপ কাজ থাকে আপনারা আমাদেরকে জানাবেন, ওনার প্রার্থীতা ক্যান্সেল করে দিব। নির্বাচনের পরে মাসুদ ভাই বিজয়ী হওয়ার পরে মাসুদ ভাই যদি এই পৌরসভার কাজ না করে আমাকে এখানে ধরে নিয়ে এসে আপনাদের কাজ করে দাঁড় করাবেন যে আপনি বলে গিয়েছেন এখন কাজ করে না, আমি এখানে দেবীগঞ্জে আগামীতে 5 বছর থেকে আপনাদের সব কাজ করে দিব। আমরা এই সহজ সাহস নিয়ে আগামী লোকাল গভর্নমেন্টে, যেহেতু আমরা বিএনপি সরকার দ্বারা প্রতারিত হয়েছে, যেহেতু আবু সাঈদের রক্তের সাথে তারা গাদ্দারি করেছে, এখন আর কাউকে গুনার টাইম নাই, আমরা একাই দাঁড়াচ্ছি। আপনাদের সমর্থন লাগবে, আপনারা সবাই সমর্থন দিবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে আবার দেখা হবে। কথা বলা বেশি বলেছি, সবাই বিরক্ত হয়েছেন। দোয়া করবেন, সন্তানকে ভালো ভালো স্কুলে ভর্তি করাবেন। হেড মাস্টার যে সকালবেলা যারা অভিভাবক বাচ্চার সাথে স্কুলে চলে যাবেন, টাইম মতো না এলে তার ঘরে চলে যাবেন। আমার টাকায় তুমি চাকরি করো হেডমাস্টার, স্কুলের শিক্ষক, এখন স্কুলে যাও না কেন? ডাক্তার যদি সকালবেলায় হসপিটালে না যায়, সরকারি ডাক্তার, তার বাসায় গিয়ে উপস্থিত হইবেন যে আমার ট্যাক্সের টাকা তুমি বেতন পাও, তোমার ডিউটি তো হলো 9টায়, তোমার এখন 12টা বাজে, তুমি এখন হসপিটালে যাচ্ছে না কেন? যদি কোনো ব্যবসায়ী ভাইদের দোকানে কোনো চাঁদাবাজ সন্ত্রাসী আসে, সবাই বাকি ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে লাঠি নিয়ে তাদেরকে দৌড়ানি দিবেন। যদি অটোরিকশা, ভ্যান চালক কেউ হলো তাদের থেকে চাঁদা তুলতে চায়, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিরোধ করবেন। এবং এখানে মন্ত্রী আছেন মনে হয় একজন, হ্যাঁ, এই মন্ত্রী আসলে সবাই একটু মন্ত্রীর কাছে যায় উপস্থিত হইবেন যে বাবা আপনি মন্ত্রী হয়েছেন, এখানে আমাদের সেই মেডিকেল বিশ্ববিদ্যালয় কই? আপনি মন্ত্রী হয়েছেন, এখানে ফ্যাক্টরি কই? আপনি তো মন্ত্রী হয়েছেন আমাদের ভোটে, তারা আমাদের এই জিনিসপত্র দিয়ে তারপরে ঢাকা যান, এর আগে ঢাকা যাইতে পারবেন না। এই জন্য হলো সবাই কাজগুলো করবেন।
সবাই দোয়া করবেন, শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের জন্য মাঠে থাকবেন। মাঠ ছাড়া যাবে না, সংসদে কোনো কাজ হচ্ছে না, যারা পার্লামেন্টের সংসদে বিরোধী দলের আছেন ওইখানে আর টাইম নষ্ট করে লাভ নাই। জনগণ অপেক্ষা করতেছে, জনগণ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিতরণ করতে চায়। আমরা সেই আজাদের প্রস্তুতি নিচ্ছি। দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, পঞ্চগড়ের কৃতি সন্তান জনাব মোহাম্মদ সার্জিস আলম। জনাব মোহাম্মদ সার্জিস আলম বক্তব্য রাখছেন। আমার জন্মভূমি প্রিয় পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী দেবীগঞ্জ উপজেলায় আজকে আমরা একটা উন্মুক্ত পথসভায় উপস্থিত হয়েছি। আমার কাছে এই পথসভাটা একটু ব্যতিক্রম ধর্মী লেগেছে। কোন রাজনৈতিক দলের এত কম টাকায় রাজনৈতিক প্রোগ্রাম মনে হয় কখনো আয়োজন করা হয় না। শুধুমাত্র দাঁড়ানোর জন্য উঁচু একটু জায়গা আছে, কথা বলার জন্য একটা মাইক আছে, আর এই 4টা লাইট আছে। আসলে আমরা এই রাজনীতিটাই করতে চাই। বড় মঞ্চ, বড় প্যান্ডেল, বড় সামিয়ানা দিয়ে লাখ লাখ টাকা খরচ করে ব্যবসায়ীদের থেকে সেই টাকা চাঁদাবাজির মাধ্যমে উঠিয়ে প্রোগ্রাম করার মধ্যে কোনো মাহাত্ম্য নাই। বরং আমাদের যারা রাজনীতি করেন 100, 200, 500 টাকা দিয়ে আমরা যদি 10,000 টাকা খরচ করে একটা প্রোগ্রাম করতে পারি, আমরা যদি মানুষের কাছে আমাদের কথাগুলো পৌঁছাতে পারি, মানুষের কথাগুলো শুনতে পারি, এই দূরত্বটা আমরা কমায় আনতে পারি, তাহলেই আগামীর রাজনীতিটা ঠিক হবে। আমরা আজকে নিজেদের জেলায় আছি। আসলে পঞ্চগড়ে থাকলে এই শুদ্ধ ভাষায় কথা বলতে আমার কখনো ভালো লাগে না, শান্তি পাই না আর কি। কিন্তু তারপরও কিছু বিষয় নিয়ে কথা বলি। আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, তিনি বাংলাদেশের জাতীয় সংস্কার, অভ্যুত্থান, গণভোট এই বিষয়গুলো নিয়ে কথা বললেন, দেশের অনেক সিস্টেম নিয়ে কথা বলেছেন। আমি একটু পঞ্চগড়ের সন্তান হিসেবে পঞ্চগড়ের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা রাজনৈতিক ভাবে স্পষ্ট করে একটা কথা বলেছি যে একটা মানুষ যদি নিরপরাধ হয়, তার যদি কোনো অপরাধ না থাকে, মানুষের উপরে জুলুম না করে, অন্যায় না করে, অত্যাচার না করে, তাহলে তার যেই দল হোক, যেই ধর্ম হোক, ওই মানুষটার সাথে যেন কোনো অন্যায় না করা হয়। আবার একটা মানুষ যদি অপরাধী হয়, সেই মানুষটা বিএনপির হোক, এনসিপির হোক, জামায়াতের হোক, কিংবা স্বৈরাচার আওয়ামী লীগের হোক, অপরাধীদের যে কোনো মূল্যে শাস্তি হওয়াই লাগবে। যদি শাস্তি না হয়, যদি ভোটের জন্য তাদেরকে শেল্টার দেওয়া হয়, যদি নির্বাচনে জেতার জন্য তাদেরকে আশ্রয় দেওয়া হয়, যদি অপরাধ করার পরেও তারা উন্মুক্ত ভাবে ঘুরে বেড়ায়, যদি অপরাধীরা তাদের শাস্তির সম্মুখীন না হয়, তাহলে এই পঞ্চগড়ে, এই বাংলাদেশে কোনোদিন সিস্টেম ঠিক হবে না। আমরা কোর্টে যাই, বিচার চাই, বলি যে টাকা ছাড়া কাজ হয় না, রাজনৈতিক সুপারিশ ছাড়া কাজ হয় না। অথচ আমাদের যখন বিবেক বোধটাকে কাজে লাগানো দরকার, অন্যায়ের পক্ষে কথা বলা দরকার, অন্যায়ের পক্ষে দাঁড়ানো দরকার, তখন শুধু আমার দলের দেখে আমি চুপ করে যাই, এইরকম যদি হয় আমার বিবেকের দশা, তাইলে কোনোদিন এই দেশ ঠিক হবে না। আমরা আজকে দেবীগঞ্জ থেকে শুরু করে পুরো পঞ্চগড়ে, পুরো বাংলাদেশে এটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সময় যারা বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ঘরে থাকতে দেয় নাই, মিথ্যা মামলা দিয়েছে, জুলুম করেছে। 18 জুলাই যখন এই দেবীগঞ্জে আন্দোলন হয়, আবার ছাত্র দলের একজন ভাই, আমার এনসিপির এই ওয়াসিস, তাদেরকে রাতে গ্রেফতার করিয়েছে। ওই ধরনের আওয়ামী লীগের লোকরা
এখনো এই দেবীগঞ্জ উন্মুক্ত ঘুরে বেড়াচ্ছে। এরকম অনেক লোক আছে যারা শুধুমাত্র বিভিন্নভাবে শেল্টারের জন্য তাদের জায়গা থেকে আজকে আমরা দেখছি যে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে টিকে থাকছে। আমাদের ভাষ্য একটা, ধরেন আমার এই দেবীগঞ্জ উপজেলায় 10 জন আওয়ামী লীগের লোক আছে, 3 জন দোষী অপরাধী মানুষের সাথে জুলুম করেছে, তাদের কোনো আশ্রয় প্রশ্রয়ের সুযোগ দেয়া যাবে না। কিন্তু বাকি 7 জন মানুষ অপরাধ করে নাই, অন্যায় করে নাই, জুলুম করে নাই, শুধু ভোট দিয়েছে, এই মানুষগুলোকে হয়রানি করা যাবে না। তারা যদি চায় কেউ বিএনপি করবে করুক, আমাদের সমস্যা নাই। কেউ যদি চায় জামাত করবে করুক, সমস্যা নাই। কেউ যদি এনসিপি করতে চায় করুক, সমস্যা নাই। কিন্তু অপরাধীদেরকে আশ্রয় দেওয়া যাবে না। 2 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, এই কথা গতকালকে তেতুলিয়ায় বলার পরে তেতুলিয়া একটু গরম, কিন্তু আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা আপনাদেরকে কিছু কথা বলতে চাই। প্রত্যেকটা দল আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারে দেখেছি, ক্ষমতায় যখন আসে থানাটাকে নিজের মতো করে চালাইতে চায়, ভূমি অফিসটাকে নিজের মতো চালাইতে চায়, হাসপাতালটার খাবারের ওষুধের টেন্ডারটা নিতে চায়, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হইতে চায়। প্রত্যেকটা সরকারি অফিস, কৃষি অফিস বলেন, যত উপজেলা অফিস আছে, প্রত্যেকটা অফিসে তাদের অত্যাচারে অফিসের কর্মকর্তা কর্মচারী পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাইতেছে। আমরা শুধু একটা কথা বলি, যে এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছেন, পুলিশের সদস্যরা আছেন, প্রশাসন ক্যাডারের সদস্যরা আছেন, তাদের মধ্যে অনেকে আছে ভালো মানুষ, কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে রাজনৈতিক দলের দালালি করা। সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে ক্ষমতাসীন যেই ব্যক্তিটা আছে তাকে তোলমর্দন করা। সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে যেই মানুষটা এখন এমপি, মন্ত্রী কিংবা উপজেলার ক্ষমতাসীন দলের সভাপতি, সেক্রেটারি, তার কথা মতো উঠবোস করা। আপনাদেরকে শুধু একটা কথা বলি, এই ধরনের ব্যক্তিত্বহীন মানুষদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ঘটনাটা কি আপনাদের দেবীগঞ্জের নাকি? কিছুদিন আগে যে ভাইরাল হইল টাকা নেয়ার ঘটনাটা, দেবীগঞ্জের না? তারপর দেবীগঞ্জ থেকে বের করা হয়েছে কিনা তাকে? সবাইকে সচেতন হইতে হবে। এই দেবীগঞ্জে পিআইও অফিস না ওইটা? আমরা দেখলাম এই অফিসে উন্মুক্ত ভাবে সে টাকা গুনে গুনে নিতেছে। এই হইল আমাদের সরকারি অফিসগুলোর অবস্থা। একটাতে ভিডিও করা হয়েছে দেখে আপনার সামনে এসেছে, পুরো দেশের সামনে গিয়েছে। প্রত্যেকটা অফিসে এরকম কিছু চোর বাটপার বিভিন্ন দেশ ধরে আছে, যাদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যাওয়া শুরু করেছে। আপনাদেরকে ঐক্যবদ্ধ ভাবে, সে পুলিশ হোক, ভূমি কর্মকর্তা হোক, ওই উপজেলা প্রশাসনের অফিসার হোক, সে ওই উপজেলা হাসপাতালের কর্মচারী কর্মকর্তা হোক, এই বিষয়টা যদি আপনি প্রতিবাদ করতে পারেন তাহলেই ঠিক হবে। যদি প্রতিবাদ না করতে পারেন এটা কোনোদিন ঠিক হবে না। আপনাদেরকে কেউ একজন একটু আজানের উত্তরটা দিয়ে দিবেন। আপনাদেরকে আরেকটা বিষয় বলি, আমাদের এই যে বিষয়টা আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের প্রশাসনের ভাইরা কেন জানি ক্ষমতাকে দেখলে তাদের কোমরটা একটু বাঁকা হয়ে যায়, মাথাটা একটু সামনের দিকে হেলে যায়। কিন্তু আমরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আওয়ামী লীগ এক সময় ছিল, এখন নাই। বিএনপি আজকে আছে, কালকে না থাকতে পারে, কিন্তু এই জনগণ থাকবে, মানুষ থাকবে, রাষ্ট্র থাকবে। আপনি যদি ক্ষমতার দালালি করেন, আওয়ামী লীগের সময় যে বিসিএসপিরা ভোট চুরির নির্বাচন করেছিল তাদের এখন চাকরি নাই, সন্তানের সামনে মুখ দেখাইতে পারে না, সমাজের সামনে আসতে পারে না। আপনাদের পরিণতি এর চেয়েও করুণ হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, ব্যক্তিত্বটা বজায় রাখেন, মেরুদণ্ডটা সোজা রাখেন, নিজেদের সন্তানদের কথা চিন্তা করেন, তারা যেন গর্ব করে বলতে পারে আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, আমার বাবা একজন পুলিশের অফিসার, আমার বাবা একজন স্বাস্থ্য কর্মকর্তা। ওই দিনে আপনি নিজেকে একজন সফল মানুষ হিসেবে মনে করতে পারবেন। আমরা এখন বিভিন্ন জায়গায় শুনছি, আমি জানি না দেবীগঞ্জের অবস্থা কি, আমার আটোয়ারিতে খাল খননের যে অবস্থা, খাল খননের আগে টেন্ডার ঠিক করে যে বালুর টেন্ডার থেকে বিএনপির নেতারা কত টাকা নিবে, পাথরের টেন্ডার থেকে কত টাকা নিবে, ইটের টেন্ডার থেকে কত টাকা নিবে, টাকা দেওয়ার আগে ওই যে টেন্ডার নিয়েছে ওই
ঠিকাদার কোনো কাজ শুরু করতে পারে না। কিছুদিন আগে যমুনাতে একটা রিপোর্ট হয়েছে, অনেকগুলো নিউজে রিপোর্ট হয়েছে, আমার আটোয়ারিতে খাল খননের প্রজেক্টে এত টাকা লুটপাট হয়েছে, শুধুমাত্র খালটা খাওয়া বাকি ছিল, বাকি সব খেয়ে ফেলছে। এই জন্য এখন নতুন করে আবার খাল খননের ওই কর্মসূচি বা প্রজেক্টটা চালু করছে। কার্ডের এমন অবস্থা, বিএনপির ভাইদের ছাড়া আমার এলাকায় আর কাউকে কার্ড দেওয়া হয় না। কিন্তু আমার একটা প্রশ্ন, তারেক রহমানকে উত্তর দিতে হবে, তারেক রহমান কি খালি বিএনপির সরকার, নাকি তারেক রহমান পুরো বাংলাদেশটার সরকার? তারেক রহমান কি খালি ধানের শীষের সরকার, নাকি তারেক রহমান বাংলাদেশের সকল জনগণের সরকার? তারেক রহমান যদি বলে খালি ধানের শীষের সরকার, তাহলে তার কাছে আমাদের আর কোনো আবদার থাকবে না, পরবর্তী যা করার আমরা তাই করবো ইনশাআল্লাহ। কিন্তু তিনি যদি বলেন যে তারা যে বড় বড় মূলনীতি বলছেন, সবার আগে বাংলাদেশ, জাতীয়তাবাদী দল, তারা যদি জাতীয়তাবাদকে ধারণ করে, আসলেই বাংলাদেশকে ধারণ করে, তাহলে প্রত্যেকটা মানুষ যেই মার্কায় ভোট দিক, যেই দল করুক, তার যদি একটা অধিকার প্রাপ্য থাকে, সেই অধিকার তাকে বুঝে দিতে হবে। এটা যেদিন করতে পারবে, ওই দিনই আমরা তার ভালো কাজটাকে ভালো বলবো। শেষ করব দুইটা কথা দিয়ে। একটা হচ্ছে, নতুন একটা জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে রাস্তাঘাটের কাজ হয়, 1 নম্বর ইট দেওয়ার কথা 3 নম্বর ইট দেয়, বালি দেওয়ার কথা মাটি দেয়, রড দেওয়ার কথা যদি 3টা রড দেয় একটা, সরকারি টেন্ডার হচ্ছে, গাছ বিক্রি হইতে পারে 30 লাখ টাকা, ইউনোর সাথে নেগোসিয়েশন করে বিএনপির নেতারা 3 লাখ টাকায় টেন্ডারটা কিনে নিচ্ছে। এরপরে এইভাবে সরকারের অর্থ, জনগণের অর্থ চুরি করা হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, যেই রাস্তাটা আপনাকে 10 বছরের জন্য করে দেওয়া হচ্ছে, ওই নিম্নমানের বালু পাথর ইট দিয়ে যদি ওই রাস্তা করা হয়, 2 বছর পরে রাস্তা নষ্ট হবে, বাকি 8 বছর আপনার জীবনটা ওই রাস্তায় যতবার চলবেন প্রত্যেকবারই জাহান্নাম মনে হবে। এই জন্য কে কোন দল করেন, কোন নেতা কাজ করছে, এগুলো দেখতে যাবেন না, নিজের কাজ বুঝে নিবেন। না হলে যে ওই ঠিকাদার, ওইখানে যে নেতা টেন্ডার নিয়েছে, তার সাথে চোখে চোখ রেখে কথা বলবেন, হয় ভালো কাজ হবে, না হলে তাকে এলাকায় ঢুকতে দিবেন না। নিজের ভালো নাকি পাগলটাও বুঝে। আমার পঞ্চগড়ের দেবীগঞ্জের লোকলাগও কিন্তু নিজের ভালোটা বুঝবা লাগবে। আমার এটা ফরহাদ হোসেন আজাদ ভাই আছে, একটা জিনিস ভালো, ভালো লোকের ভালো কইতে কোনো সমস্যা নাই। কোন জিনিসটা ভালো লাগছে, আগের এমপিরা নির্বাচন হওয়ার পরে 5 বছরে 5বারও ঠিক মতো খুঁজে পাওয়া যায়নি। আজাদ ভাই খুঁজে পাওয়া যাচ্ছে, সপ্তাহে 15 দিনে, মাসে খুঁজে পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা আজাদ ভাইকে একটা জিনিস বলতে চাই, আপনি ব্যক্তি ভালো হইলেন, আপনার যদি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে 2, 4, 5, 10টা নেতা কর্মীদের অত্যাচারে অন্য দলের মানুষরা, সাধারণ মানুষরা, তারা যদি ঠিক মতো থাকতে না পারে, তাদেরকে যদি প্রতিবাদের জন্য কোন একটা অন্যায় প্রতিবাদ করার জন্য মামলার হুমকি দেওয়া হয়, ভয় দেখানো হয়, তাহলে আপনি একাই ভালো থেকে আমার কাছে কোনো লাভ নাই। মাথাটা ভালো হয়ে লাভ নাই। গোড়া যদি পোছা হয়, আমরা মাথা থেকে গোড়া পর্যন্ত ভালো দেখতে চাই। আরেকটা ভালো জিনিসও বলতে চাই, আমরা দেখছিলাম যুবদল, ছাত্র দলে কিছু অতি উৎসাহী ছেলেপেলে আছে, ফরহাদ হোসেন আজাদের সমালোচনা করছে, হয়তো এমন ভাষা বলছে যেটা উচিত না, কিন্তু ধরেন বলছে, তার বিরুদ্ধে মামলা করে ছেলে পর্যন্ত নিয়ে গেছে। এই ধরনের অতি উৎসাহী ছাত্রদল, যুবদল, বিএনপির যারা ছেলেপেলে লোকজন থাকে, এদের জন্য বিএনপির অবস্থা আরো খারাপ হবে। পরে আমরা দেখলাম জনাব ফরহাদ হোসেন আজাদ তার জামিনে নাকি সহযোগিতা করছে। তার শুভবুদ্ধির হয়তো উদয় হয়েছে, উদয় হোক, কিন্তু আমরা শুধু একটা কথা বলতে চাই, কিছু ভালো কাজ সামনে রেখে কেউ যদি পিছন থেকে কোন ধরনের অন্যায় করতে চায়, কোন মানুষকে দিয়ে অপকর্ম করাতে চায়, বিভিন্ন অন্য রাজনৈতিক দলের অপরাধীদেরকে শেল্টার দিতে চায়, জামায়াত, এনসিপি সহ যারা অন্য দল করে তাদেরকে মামলার হুমকি দেয়, ভয় দেখায়, ঠিক মতো রাজনীতি করতে না দেয়, ক্ষমতার অপব্যবহার করতে দেয়, তাহলে যত বড় মন্ত্রী, এমপি হোক, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। কাউকে ছেড়ে কথা বলা যাবে না। মনে রাখবেন, যেদিন ছেড়ে দিবেন ওই দিনই মাথায় উঠে নাচা শুরু করবে, ছেড়ে দেওয়া যাবে না। তো আমি আমার কথা আজকে এখানেই শেষ করছি এবং এইটুকু বলে যাই, আমার এই দেবীগঞ্জে, আমার এই পঞ্চগড়ে
একটা মেডিকেল কলেজ হাসপাতাল দরকার। এমপি আছে, মন্ত্রীও আছে, এখনো যদি আমার একটা মেডিকেল কলেজ হাসপাতাল না হয়, আমার সুগার বিল চালু না হয়, একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছিল সেটা না হয়, এই রাস্তাটা যেখানে বাংলা বন্দর স্থল বন্দর আছে, পাশে 3টা দেশ আছে, এই রাস্তাটা যদি 4 লেনের রাস্তা না হয়, তাহলে আমার এই মন্ত্রী এমপি থেকে কোনো লাভ নাই। আমার শত শত অনার্স মাস্টার্স পাস করা ভাইরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার বাবা চাচারা অনার্স মাস্টার্স পাস করা সন্তানকে বেকার ঘুরে বেড়াইতে দেখে, মাদক সেবন করতে দেখে তার জীবনটা জাহান্নাম হয়ে যাচ্ছে। আমার যদি এখানে ফ্যাক্টরি না হয়, কলকারখানা না হয়, কর্মসংস্থান না হয়, এই মন্ত্রী এমপি থেকে আমার কোনো লাভ নেই। এই জন্য আমরা আহ্বান করব, নামে দেবীগঞ্জ ঐতিহ্যবাহী, এটা কিন্তু পঞ্চগড়ের প্রবেশদ্বার, কিন্তু এটাকে দেখে ওই দিককার একটা ইউনিয়নের মতো মনে হবে না, এটা নাকি একটা উপজেলা শহর। দেবীগঞ্জ আর আটোয়ারিটাকে, তেতুলিয়াটাকে দেখলে মানুষ কোনোদিন বলবে না ওই দক্ষিণাঞ্চলের মানুষ এটা একটা উপজেলা হইতে পারে। বেশি দূর যাওয়া লাগবে না, দিনাজপুর যান, ফুলবাড়ি যান, বিরামপুর যান, ওইগুলার 10 ভাগের 1 ভাগ উন্নত আমার এই দেবীগঞ্জ আটোয়ারিটা। তাহলে মন্ত্রী এমপি যে এর আগে এতগুলা ছিল, কোনো লাভ আছে এগুলো দিয়ে? নাই। আপনারা মাত্র এসেছেন, 5 মাস হয়েছে। আমি আমাদের এমপি মন্ত্রী দুইজনকে জানাই, কথা কিন্তু এখন নরম করে একটু বলতেছি। 1 বছর 2 বছর গেলে কিন্তু চোখে চোখ রেখে প্রত্যেকটা ভুল ধরা দেওয়া হবে। নির্বাচনের সময় কিন্তু আর কাউকে ছাড় দেওয়া হবে না। সোশ্যাল মিডিয়ার যুগ, কি কি করবেন বলেছিলেন সব কিন্তু রেকর্ড আছে। একদম বড় পর্দা দিয়ে গ্রামে গ্রামে আপনাদের কমিটমেন্ট গুলা দেখানো হবে। কথার সাথে কাজের মিল না থাকলে পরের বার কেউ এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন না। পরিশেষে আমি আমার কথা আজকে এখানে শেষ করছি। আমরা এখানে মাসুদ পারভেজ ভাইকে দিয়েছি মনোনয়ন। তার চেয়ে ভালো মানুষ যদি কেউ থেকে থাকেন, রাজনীতিটাই সন্তানদের সাথে করতে চান, আস্থা রাখতে চান, সাহস নিয়ে আগায় আসতে হবে। জুলাই আন্দোলনের প্রথম আমরা কিন্তু 10-12 জন নামছিলাম, পরের দিন 500-600 জন ছিল। 5 আগস্টে কোটি মানুষের উপরে ঢাকার রাস্তায় ছিল। তাই আপনি যদি ন্যায় ইনসাফের পক্ষে থাকেন, তাহলে আপনার পক্ষে একদিন না একদিন সব মানুষ নেমে আসবেই আসবে ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে সাহস নিয়ে আগায় আসতে হবে। আমরা চাই আপনারা আগায় আসেন, আমরা আমাদের চেয়ারগুলো আপনাদের জন্য ছেড়ে দিতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে আদাব। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সদস্য সচিব, জুলাই গণ অভ্যুত্থানের সর্বপ্রথম রাজবন্দী, অন্যায়ের সাথে আপোষহীন নেতা, রংপুর 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আখতার হোসেন এমপি মহোদয়। আমি জনাব আখতার হোসেন এমপি মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। একটু পিছিয়ে দাঁড়ান, মুখের উপর সেটা বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেবীগঞ্জবাসী, আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এই জুলাই মাসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক জুলাই পদযাত্রার কর্মসূচি পঞ্চগড়ের দেবীগঞ্জের পথসভায় আমাদের পঞ্চগড়ের কৃতি সন্তান সার্জিস আছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই আছেন, আমাদের কুড়িগ্রাম আমাদের এমপি আতিকুর রহমান মুজাহিদ ভাইও আপনাদের সামনে উপস্থিত আছেন। আপনারা দীর্ঘ সময় ধরে অনেক বক্তব্য বিবৃতি শুনেছেন। আমরা একটু শেষ দিকের আলাপগুলো করতে চাই। এই যে এতক্ষণ ধরে আমরা শুনলাম, বাংলাদেশ রাষ্ট্রটা স্বাধীন হওয়ার পরে এই বাংলাদেশের মানুষেরা সহসাই মুক্তি পায় নাই। জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পরেই
পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করছে, শাপলা হত্যাকাণ্ড ঘটাইছে, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, মোদী বিরোধী আন্দোলন, এমন কোন আন্দোলন সংগ্রাম নাই যে আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের পুলিশ বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ হামলা করে নাই, এমন কোন আন্দোলন সংগ্রাম তখন নাই। মানুষকে আয়না করে নিয়ে গিয়ে বন্দী করে রাখছে, মানুষকে খুন করছে। এমন একটা অসহায় পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল। আমরা ভাবছিলাম যে হাসিনা আল্লাহ যতদিন তার উঠায় না দিচ্ছে ততদিন মনে হয় বাংলাদেশকে স্বাধীন করা আর যাবে না। কিন্তু আল্লাহর কাছে আমাদের শুকরিয়া, 24 অভ্যুত্থানের সময়টাতে বাংলাদেশের লাখো কোটি জনতা তারা রাজপথে নেমে এসেছিল। আজ থেকে 2 বছর আগে এই জুলাই মাসে এই সময়গুলোতে উত্তাল অবস্থা ছিল গোটা বাংলাদেশে। শত শত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ এটাও বলছে যে একজনকে গুলি করি, একজনই যায় আর বাকিটি যায় না। মানুষ কতটা সাহস নিয়ে, জীবন দেওয়ার নিয়ত নিয়ে তারা রাজপথে আসছিল। এই যে এত মানুষ তারা রাজপথে আসলো, তারা সবাই তখন চেয়েছিল বাংলাদেশ রাষ্ট্রটা সুন্দর করে চলবে, আমার জীবন যায় যাবে, আমার পরবর্তী প্রজন্ম ভালো থাকবে, এইরকম একটা নিয়ত নিয়েই 24 অভ্যুত্থানে হাজারো মানুষ জীবন দিছে। বাংলাদেশের মানুষেরা সেই কথাটা রাখছে। শহীদরা যে কারণে জীবন দিছিল, বাংলাদেশ রাষ্ট্রটা সংস্কার হবে, সেই শহীদদের আকাঙ্ক্ষার সাথে মিলিয়ে বাংলাদেশের যারা জীবিত আছে তারা ভোট কেন্দ্রে এসেছে। 70% মানুষ তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন সে গণভোটকে আর পাত্তা দেওয়া হচ্ছে না। গণভোটের প্রসঙ্গ আসলে তারা মিনমিন করে থাকে, গণভোটের প্রসঙ্গে এড়ায়া যায়। কিন্তু গণভোট যে আদেশের প্রেক্ষিতে হলো, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেইটাকে তারা অবৈধ বলে। কারণ জনগণের সামনে এটাকে ধোঁকাবাজি। তারা জানে জনগণের সামনে যদি গণভোটকে অবৈধ বলা হয়, জনগণ এটা মানবে না। এই কারণে ঘোরা পেঁচা গণভোটকে অবৈধ বলার নাম করে তারা বলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা অবৈধ। চালাকির আশ্রয় দেয়। নির্বাচনের আগে তারা এরকম কৌশলী অবস্থান নিয়েছিল। তারা বলেছিল গণভোটে হ্যাঁ এর পক্ষে তাদের অবস্থান, কিন্তু নির্বাচনের পরে আর তারা গণভোটের অস্তিত্ব স্বীকার করে না। এখন এসে একই কাজটাই তারা করছে। তারা গণভোটের প্রসঙ্গে মুখে কুলো পেটে থাকে, আর গণভোট যে আদেশের প্রেক্ষিত হয়েছে সে আদেশটাকে অবৈধ বলে, অটোমেটিক্যালি এই গণভোটকে অবৈধ বলার দিকে তারা যায়। বাংলাদেশের মানুষ এই কৌশলগুলো বুঝতে পারে, এই অপকৌশলের জবাব বাংলাদেশের মানুষ দেবে। ভাইয়েরা আমার, আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই, এমন একটা বাংলাদেশ যে বাংলাদেশে মানুষের ভোটাধিকার থাকবে, এমন একটা বাংলাদেশ যে বাংলাদেশের মানুষেরা দুর্নীতি থেকে মুক্ত হবে, এমন একটা বাংলাদেশ যে বাংলাদেশে জনগণের পক্ষে সকল প্রকল্প নেওয়া হবে, এমন একটা বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য করা হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা উত্তরাঞ্চলের মানুষেরা বরাবরই বৈষম্যের শিকার। লাখ কোটি টাকার বাজেট হয়, আমাদের উত্তরাঞ্চলের জন্য বাজেটে কিছুই থাকে না, আমরা পিছায় পড়ে যাই। আমরা সরকারের কাছে বলি, হতেই পারে রংপুরের বেশিরভাগ মানুষ বিরোধী দল 11 দলীয় জোটকে ভোট দিছে, কিন্তু এই রংপুরটা বাংলাদেশের অংশ। এই রংপুরটাকে বিরোধী দলের অঞ্চল মনে করে এই রংপুরকে বাজেট বৈষম্য করা চলবে না। ভাইরা আমার, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি 1.5 বছরের মতো সময় হলো আমরা রাজনৈতিক দল গঠন করেছি। 1.5 বছরে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আওয়াজ পৌঁছে গেছে। এই দেবীগঞ্জে আপনাদের ঘরে ঘরে এনসিপির আওয়াজকে আপনাদের পৌঁছে দিতে হবে। আমরা একটা নতুন দিনের রাজনীতির কথা বলি, যে রাজনীতিতে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কার হবে,
এমন একটা রাজনীতির কথা বলি যে রাজনীতিতে পেশি শক্তিরা পলিসি নির্ভর ভাবে বাংলাদেশের ক্ষমতার অদল বদল হবে। এই বাংলাদেশে আর মারামারি কাটাকাটি রাজনীতি থাকবে না। এই বাংলাদেশে আর ক্ষমতা দখলের রাজনীতি থাকবে না। এই বাংলাদেশে দেশটাকে আগায় নিয়ে যাওয়ার যে রাজনীতি, সেই রাজনীতিটাই আমরা সকলে মিলে করব। এমন একটা রাজনীতি যে রাজনীতিতে বিদেশ নীতির ক্ষেত্রে আমরা সকলে মিলে বাংলাদেশের স্বার্থ যেখানে, সেখানে সরকারি দল বিরোধী দল আমরা দেখবো না। আমরা সকলে মিলে একটা অংশ হিসেবে বাংলাদেশ হিসেবে আমরা সেখানে ফাংশন করব। এমন একটা রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই। সেই একটা রাজনীতির প্রতি আপনাদের সকলকে আহ্বান জানিয়ে এই দেবীগঞ্জের প্রত্যেকটা ঘরে আপনারা এই চিত্র আওয়াজ পৌঁছায় দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব